এবারে 40-41 বেশ করতাম হয়তোবা বাউন্সারে বলছি, আর রিভার্সিং করাতে পারতাম খুব ভালো। সাকিব আল হাসানকে ফেরানোর আলোচনা চলছে বাংলাদেশে। তার অন্তর্ভুক্তিটা আপনার এবং আপনাদের হাত ধরে হবে। তো ভাবলাম যে পা দিয়ে নাকি কি রান নেওয়া যায় নাকি, তা বলবে ফুটবল হিসাবে রান নিছে, সবাই খুশি করে না সাথে করতেছে। ডাগ আউট থেকে গর্ডন গ্রিন সম্ভবত রেগে গিয়েছিলেন। গরম জিনিস না, সবাই ফার্স্ট বলে বাউন্সার মারছি, ওর এখান থেকে নাই চলে গেছে। বাংলাদেশি ক্রিকেটের উত্থানের সময়ে যে কয়েকজন পেস বোলারকে তাদের গতির জন্য আলাদাভাবে নাম বলা হতো, চেনা যেত, তাদের মধ্যে একজন আমাদের সঙ্গে রয়েছেন হাসিবুল হোসেন শান্ত। এক সময়ের ফাস্ট বোলার, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। তার সঙ্গে কথা বলবো। প্রথমেই শান্ত ভাই, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, কেমন আছেন? আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে ফাস্ট বলার না, মিডিয়াম ফাস্ট বলার ছিলাম বাংলাদেশে। ফাস্ট বলার বলতে 150 যারা করে তাদের ফাস্ট বলার বলা হয় বেসিক্যালি। তো আমি আর কি বাংলাদেশে প্রিন্স ভাইয়ের পরে যে জুড়ে কেউ বল করতে পারে সেটা দিয়ে শুরু হয়েছে আমার থেকে, আর পরে মাকসাবে আসছে। তো এইভাবে আমার খেলা আসলে ওর নিচের থেকে শুরু হয়। যেমনটা বলছিলাম, আপনি এই মুহূর্তে নির্বাচক, একজন নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্বটা কেমন উপভোগ করছেন? না, আমি তো মানে লাস্ট 3 মাস হলো মানে এসেছি। সাথে যে লিপু ভাই ছিলেন, আমার সবচেয়ে অ্যাডভান্টেজ হলো যে লিপু ভাই থাকে, তো সে খুব কাজে দিয়েছে। মানে লিপু ভাই যেভাবে জিনিসগুলি আমাকে ক্যাচ করিয়ে দিয়েছেন, মানে আসলে এত তাড়াতাড়ি হয়তো বা ক্যাচ করতে নাও পারতাম। আর আমি তো এই গ্রুপে অনেকদিন কাজ করেছি, টুকাটি সব মিলিয়ে আর কি। মানে লিপু ভাই যতদিন ছিল খুব মজা পেয়েছি আর কি লিপু ভাইয়ের সাথে থেকে। এই যখন আমরা বলছি কাজটা উপভোগের কথা, একই সাথে কাজটা নিশ্চয়ই অনেক কঠিন। কতটা কঠিন? ওই পরিস্থিতিতে এখনও পড়ি নাই, জানি না, পড়লে বলতে পারবো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আরেকটা বিষয় যদি বলি, সাকিব আল হাসানকে ফেরানোর আলোচনা চলছে বাংলাদেশে। তিনি ফিরলে বাংলাদেশ দলে তার অন্তর্ভুক্তিটা আপনার এবং আপনাদের হাত ধরে হবে। ওই বিষয়টার প্রস্তুতি, ভাবনা মনের মধ্যে কেমন আছে? আগে মানে কনফার্ম হোক যে উনি আসবেন, তারপর আসলে প্ল্যান করা যাবে। এবার আমি আপনার প্লেয়িং লাইফের দিকে একটু চলে যেতে চাই। আমরা যদি শুরু করি, যে সময় আপনি শুরু করেছেন, পেস বোলিং বাংলাদেশে খুব একটা পরিচিত ছিল না, একই সাথে ক্রিকেটটাই হয়তো খুব একটা জনপ্রিয় ছিল না। ওই মুহূর্তে একজন পেস বোলার হিসেবে আপনার উঠে আসা, মানে কি মনে হলো যে পেস বোলার কেন হওয়া উচিত? পেজুল, এটা আসলে আমরা তো বেসিক্যালি আমরা যারা আমাদের সাথে অনেকেই জানি যে শখের বসে খেলতাম। আমি কিন্তু ফুটবল আগে খেলা শুরু করেছি, তারপর ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিলিটি সবই ভালো খেলতাম। আমি টেবিলিটি মানে ব্যাডমিন্টন অনেক যে খেপেও খেলেছি আর কি, মানে ভাড়া করে নিয়ে যেত। সো ওইখান থেকে ক্রিকেটে আসাটা হচ্ছে আসলে আমাদের কোকো ভাই ছিলেন, নতুন উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত করুক। ওনাদের সাথে খেলতাম। ওল্ড ডিচ নামে একটা টিম ছিল, আমরা কোয়ালিফাই ভাবলাম যে একটা টিম করি। আমরা এমনি খেলতাম মানে শুক্রবার ম্যাচ খেলতাম। কোকো ভাই উদ্যোগ নিলেন, তো ওইখান থেকে সেকেন্ড ডিভিশন টিম একটা রেডি হলো আমাদের। কোয়ালিফাইন্ডে গেলাম, কোয়ালিফাইন্ডে খেলা শুরু করলাম। এখান থেকে আসলে যদি বলি, কোয়ালিফাইন্ডেও কিন্তু আমাদের মানে সিচুয়েশনটা এরকমই ছিল আইসিসির মতন। লাস্টে আমি আর মিঠু একজন ছিলেন আমাদের, লাস্টে দিয়ে এসে খেলা জিতিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। কোয়ালিফাইনালে চ্যাম্পিয়ন হতে হয়, পরে সেকেন্ড ডিভিশনে 5 বছর ক্রিকেট খেলি আমি। তো তারপরে আমি বুঝতাম না যে মানে আমি খেলে যেতাম, মানে খেলার শখে খেলি। এখন লালমাটি আমাকে তখন আশিস পণ্ডিত নামের একজন ব্যাটসম্যান ছিলেন ইন্ডিয়ান, আমাকে জোর করে লালমাটি নিয়ে গেলেন। আমি যেতে যাবো না, আমি ডিজি ছেড়ে কই খেলবো আমি, আসলে আমার মানে পাড়া ছাড়া কিছু বুঝতাম না। আচ্ছা ঠিক আছে, নিয়ে গেলেন ওইখানে। যে আমি মানে চমৎকার বোলিং করলাম, সাথে পরের দিকে চমৎকার ব্যাটিংও করেছি। আসলে মোটামুটি মানে ব্যাটিংও পারতাম আর কি। তো জোরও ছিল আমার সাথে, জোরও এখন আছে। ও আর আমি ছিলাম লালমাটিয়ে। জোরও আর আমি যখন নামতাম, বল মানে সিটি ক্লাব মাঠে অনেকগুলো হারাতো। ওইখান থেকে আমাকে আসলে আর টিটু ভাই নামে ওনার ম্যানেজার, মহামেডান টিমের ম্যানেজার, উনি আমাকে ডাকলেন। আসলে তখন বুঝতাম না, অনেকে ওই বড় টিমে এত তাড়াতাড়ি যেতে যেত না। আমাকে বললো তুমি খেলবে। আমি খেলবো কোথায়? মহামেডান। বললাম যে মহামেডানে নেবেন? আচ্ছা একটু চিন্তা করে দিয়েছি। পরে চিন্তা করলাম যে খেলার কাজ তো খেলবোই, বল করবো, যেটা করে রেডি করবো। আসলে ওই তখন এত কিছু চিন্তা করি যে মহামেডান ক্লাব, হ্যাঁ হ্যাঁ নিলে খেলবে কি খেলবো না, অনেক আমি পরে দেখছি এগুলো যে আসতো না। আবার মহামেডান ক্লাব ফার্স্টেই ডাক দিলে আসতো না। আমি ফার্স্টে আসলে আমার লাখও ফেভার করেছি। ফার্স্টে মহামেডান ক্লাবে ডাকলো, প্রথম ম্যাচ থেকে আসলে আমি টপ বোলিং করে আসছি। মহামেডান ক্লাবে অনেক দিন খেলেছি, প্রায় 6-7 বছর টানা, না 8 বছর টানা খেলেছি। তারপর আবনীতে খেলেছি। এইভাবে আসলে বেসিক্যালি আমার খেলা শুরু, পেস বোলিং। আর কোচ বলতে আসলে সবার কাছ থেকে জেনে জেনে, নিজস্ব কোনো কোচ ছিল না, শখের কোচ আমি। আমরা প্রচুর খাটতাম দেখে আমরা অনেকক্ষণ বোলিং করতে পারতাম। তো আমাদের উইকেট তো ছিল একদম মানে ধরেন সকালবেলা এসে চেহারা দেখা যেত, ওই উইকেটই জিরো বল করতাম।
এইভাবেই আসলে আমাদের ক্রিকেট মানে জুড়ে বল করা শেখা। জোরে বল করার যে বিষয়টা বলছিলেন, আমি ভুল না করলে আপনার জাতীয় দলে অভিষেক হয় 18 বছর বয়সে। তো ওই সময়টাতে যে স্পিডে আপনি বল করতেন, আপনার প্রতিপক্ষরা নিশ্চয়ই ওইটাতে অভ্যস্ত ছিল না ওই মুহূর্তে বাংলাদেশে। তো তারা কি বলতো আপনার স্পিড নিয়ে? এটা তো পরে জানতাম যে একটু সবাই চিন্তা করতো, আমি তো বুঝতাম না যে আমি এত জোরে বল করতাম, আমি তো উইকেট নিয়ে চিন্তা করতাম। পরে শুনেছি যে হ্যাঁ সবাই মানে আগের দিন চিন্তা করতো যে শান্ত বোলিং করবে কেমন কী। আমি এই তো অত মানে যে কী বলবো অতটা ছিলাম না, যে যদি আর বুঝতাম ক্রিকেট আর সিরিয়াস থাকতাম হয়তো আর বেশি দিন খেলতে পারতাম। আপনার ওই জায়গাতে যদি জানতে চাই যে সিরিয়াসনেস একই সাথে ইনজুরির সমস্যা বোধ হয় আপনার পড়তে হয়েছে। হ্যাঁ জুয়ারেলি একটা ছিল, তারপর কামব্যাক করেছিলাম। তারপর আসলে নিজের চলাফেরা খেলা আসলে ডিসিপ্লিন খুবই দরকার। তো ওই সময় ওই জিনিসগুলি বুঝে নিতে একটু মজা করতাম, খেলার প্রতি তখন আস্তে আস্তে ঝুঁক কমে যায়, পরে আর খেলতে চাইনি আসে। এখন কি সেটা নিয়ে হয়, রিগ্রেট হয়? আর রিগ্রেট হয় না, মনে হয় যে এটা হওয়াতে আমি আরও বেটার হয়েছে, আমি অনেক কিছু জানতে পারছি আর কি লাইফ সম্পর্কে। একটু দর্শকদের জন্য আসলে বলতে চাই, যখন আপনার গতি নিয়ে কথা বলছি, আপনি কি ফিল করতেন আপনার গতি সম্পর্কে? কেমন হতো? স্পিডোমিটার যেহেতু খুব একটা অ্যাভেলেবল তখন ছিল না। ভেরি কঠিন কোয়েশ্চেন করছেন। এভারেজ 40-41 করতাম হয়তো বা, মানে আপনার 35 থেকে 41-42-এর মধ্যে থাকতো। বাংলাদেশের ক্রিকেটে ভালো মানে ইয়র্ক এবং বাউন্সার মারতে পারতাম, বাউন্সারে বলছি, আর রিভার্সিং করাতে পারতাম খুব ভালো। রিভার্স সুইংটা কার কাছে শিখেছেন? ন্যাচারাল অ্যাকশনের জন্য। আর ওই যে আশিস মল্লিক বললাম যে ইন্ডিয়ান একজন ব্যাটসম্যান ছিলেন, সারাদিন বল নিয়ে রিভার্সের জন্য বোলিং করাতো। উনি ব্যাটসম্যান ছিল তো আমাকে রিভার্স করার জন্য বল বানায় আনতো। ওইখান থেকে আসলে হয়ে গেছে মানে রিভার্সে কীভাবে জুরি করে। বাউন্সের কথা যখন আপনি বললেন, আপনার স্পেশালিটি অন্যতম ছিল এটা। আপনার বাউন্সার কিংবা আপনার বলে ব্যাটসম্যান আঘাত পেয়েছে, ইনজুরি হয়েছে হয়তো। ছিল বগুড়ার একটা ছেলে ছিল উজ্জ্বল নাম, তো হেলমেট ছাড়া নামছে। আমি বললাম হেলমেট পর আমি কিন্তু বাউন্সার মেরে দেবো। লাগবে না, ফার্স্ট বলে বাউন্সার মারছি, ওর এখান থেকে নাই, চলে গেছে। বা কোনো কারণে হয়তো বা আপনার একটা ফ্রান্সের না এই জার্মানির ডাক্তার আসছিল এই চাওয়াল মানে চাপার বিষয়ে, ওই কারণে ওইখানে যে ওটা সেফ হয়েছে না, এটা আর সোজা হতো না। তো এরপর থেকে সে হেলমেট ছাড়া নামে না। আরেকটা ঘটনা হলো যে আনিসুল হক পেস বোলার ছিলেন আমাদের, তো উনিও হেলমেট ছাড়া আসছে, উনিটা লাগে নাই কিন্তু বেঁচে গেছেন। এরপর থেকে উনি হেলমেট ছাড়া ব্যাটিং করতে নামে না। বোলার শান্তকে ব্যাটসম্যানরা হয়তো এইভাবেই ভয় পেত। ব্যাটসম্যান হিসেবে আপনি যখন পেসারদের ফেস করতেন তখন কেমন ফিল হতো? ভয় লাগতো কি? না, পেস খেলতে মজা লাগতো আরও। আমার মনে আছে যে ওয়েস্ট ইন্ডিজ এই টিমে ছিল, আমরা 98-এর মনে হয় তো 95-6-এর দিকে 7-8-এর দিকে হবে। আমি র্যাঙ্কিংয়ে একবার 28টা নিয়েছিলাম। ওই খেলা আমি ওই কারণে জিতেছিল, কারণ আমি 32 করেছিলাম মনে হয়, আমার যদ্দূর মনে হয়। আর বিদ্যুৎ হাতে ব্যথা পাওয়াতে পরে আবার নেমেছিল। তো আমি খেলতে পারতাম ভালো, মানে ব্যাটিংয়ে লাস্টে যে বাংলাদেশের 20-25 করে আসতাম, কোনো মতো 100 হতো আমাদের দেশে হতো এই কারণে। ঠিক আছে। আর ওয়ার্ল্ড কাপও যেমন ফার্স্ট খেলায় আমরা 100 হয় না, তো ওই জায়গায় যে একটা 6 মারলাম, ফার্স্টে 4 মারলাম, যে আগে 118 করতে পারলাম। আপনার ওয়ার্ল্ড কাপের কথাটাই যখন বলছিলেন, একটু আগে আসি, যেখান থেকে ওয়ার্ল্ড কাপের যোগ্যতা অর্জনের শুরু, 1997 আইসিসি ট্রফি। লাস্ট বলটা আপনি ফেস করছিলেন, 1 রানই দরকার ছিল বাংলাদেশের জেতার জন্য। ওই মুহূর্তে আপনার মনের মধ্যে কি চলছিল? সত্যি কথা বলবো না একটু ঘুরে বলবো? সত্যি কথাই বলবেন। আর সত্যি কথা, তখন ফুটবল খুব জনপ্রিয়তা ছিল, হ্যাঁ। তো ভাবলাম যে পা দিয়ে নাকি কি রান নেওয়া যায় নাকি, তো বলবে ফুটবল হিসাবে রান নিছে, সবাই খুশি করে না, সাথে করতেছে না, টেনশন ছিল না, বিকজ আমরা জানি যে জিতলে আমরা কোয়ালিফাই করে ফেলছি। সো জিতলে চ্যাম্পিয়ন হলে কি আমাদের চান্সেস টেস্ট পাইলট বললো যে জাস্ট আউট হবি না, বল লাগুক না লাগুক দৌড় দিবি। ওই করে লাগছে, চোখে আর দেখিনি, এক দৌড়ে চলে গেছি ড্রেসিং রুমে। ওই এই ওভার যখন চলছে, সম্ভবত 4th বলে বাংলাদেশের তখনও 5 রান দরকার। আপনি একটা বিগ ওয়্যাক করেছিলেন মিড উইকেটের দিকে, মিস হয়েছিল। ডাগ আউট থেকে গর্ডন গ্রিন সম্ভবত রেগে গিয়েছিলেন। গরম জিনিস না, সবাই কি বলছিলেন? টেক ডাউন আমি কিন্তু বুঝতে পারতেছিলাম না, মানে কুল বল থাকতে বলছে। এখন আমি বললাম পরের বল কিন্তু আবার ওইটা 4 হতো, 2 রান হয়েছে। যাই হোক, আমাদের ভাগ্যে ছিল খেলা, কারণ ওই সময় 25 ওভারে 165 2 দিনে খেলা হয়েছে, ভেরি ডিফিকাল্ট।